হাইড্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ কোষ তাহলে নেমাটোসিস্ট। বিজ্ঞানী ভার্নার 1965 সালে আবিষ্কার করেছেন যে নিডারিয়া পর্বের প্রাণীগুলোতে নেমাটোসিস্ট থাকে 23 ধরনের। পরীক্ষা যদি আসে নিডারিয়া পর্বের প্রাণীতে নেমাটোসিস্ট কত ধরনের থাকে, উত্তর হবে 23 ধরনের। কিন্তু পরীক্ষায় যদি আসে হাইড্রাতে নেমাটোসিস্ট কত ধরনের থাকে, তাহলে উত্তর হবে 4 ধরনের। হাইড্রা নিডারিয়া পর্বের প্রাণী হলেও সব ধরনের নেমাটোসিস্ট কিন্তু হাইড্রাতে থাকে না। তাহলে হাইড্রাতে থাকে 4 ধরনের নেমাটোসিস্ট। এই নেমাটোসিস্ট গুলোর নামগুলো সবার আগে জানতে হবে 4 রকমের। একটা নাম হচ্ছে স্টেনোটিল বা পেনিট্রেন্ট, আরেকটা নাম ভলভেন্ট বা ডিসমোনিমি, আরেকটা নাম স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্ট, যার অপর নাম হোলোট্রাইকাস বা আইসোরাইজাস, আরেকটা নাম স্টেরিওলিন গ্লুটিনেন্ট বা অ্যাট্রাইকাস আইসোরাইজাস। হোলোট্রাইকাস আইসোরাইজাস এবং অ্যাট্রাইকাস আইসোরাইজাস। তাহলে নাম 4টা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে নিচের কোন প্রকারের নেমাটোসিস্ট হাইড্রাতে থাকে না: স্টেনোটিল বা পেনিট্রেন্ট, ভলভেন্ট বা ডিসমোনিমি, স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্ট এবং স্টেরিওলিন গ্লুটিনেন্ট। এরপর আমাদেরকে সবার আগে যেটা জানতে হবে প্রত্যেকটির কাজ। স্টেনোটিল বা পেনিট্রেন্ট, পেনিট্রেশন কথাটার অর্থ প্রবেশ করিয়ে দেওয়া। খেয়াল করো, হিপনোটক্সিনের সাহায্যে এটি শিকারকে অবশ করে বা মেরে ফেলে। এটি শিকারের শরীরে মূলত বিঁধে যায়। এইটি দিয়ে মূলত হাইড্রা গাথাগাথির কাজটা করে। এটা শিকারের শরীরে পুরোপুরি প্রবেশ করে এবং শিকারের শরীরে হিপনোটক্সিন প্রবেশ করিয়ে দিয়ে হাইড্রাটিকে মেরে ফেলতে সাহায্য করে। ভলভেন্ট বা ডিসমোনিমি এটা খেয়াল করে শিকারকে পেঁচিয়ে ধরে রাখে। আর স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্ট এবং স্টেরিওলিন গ্লুটিনেন্ট এরা আঠালো রস ক্ষরণ করে শিকারকে আটকাতে সাহায্য করে। দুজনেরই একই কাজ। অর্থাৎ ঘটনাগুলো এভাবে ঘটে, একটা হাইড্রার শরীরে 4 রকম নেমাটোসিস্টই থাকে। একটা শিকার যখন তার পাশ দিয়ে যায় তখন প্রথমে সে আঠালো রস ক্ষরণ করে শিকারকে আটকাতে সাহায্য করে। এরপর ভলভেন্ট আঠালো রসটা ক্ষরণ করে স্ট্রেপ্টোলিন ও স্টেরিওলিন গ্লুটিনেন্ট দিয়ে। এরপর সে ভলভেন্ট দিয়ে শিকারটাকে পেঁচিয়ে ধরে। তারপরে পেনিট্রেন্ট বা স্টেনোটিল দিয়ে শিকারটার শরীরে হিপনোটক্সিনকে প্রবেশ করিয়ে শিকারটাকে অবশ করে বা মেরে ফেলে। তার মানে ঘটনাগুলো এই পাশ থেকে এই পাশে ঘটে। প্রত্যেকটি হাইড্রার শিকারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আমরা কাজটাই ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু গঠনও খানিকটা গুরুত্বপূর্ণ। চলো দেখা যাক। যেমন স্টেনোটিল বা পেনিট্রেন্ট এটি আসলে সবচেয়ে বড় এবং স্টেরিওলিন গ্লুটিনেন্ট এটি হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র। পরীক্ষায় আসতে পারে সবচেয়ে ক্ষুদ্র কৃত্রিম কোনটা? স্টেরিওলিন গ্লুটিনেন্ট এটি হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম। বাটের ক্ষেত্রে খেয়াল করতে হবে স্টেনোটিলের বাটটি হচ্ছে সুগঠিত এবং এর 3 সারি বার এবং 3টি সারি বারবিউল থেকে। আমরা যে ছবিটা এঁকেছি আমরা মূলত স্টেনোটিল বা পেনিট্রেন্টের ছবিতে এঁকেছি। বাকিদের কিন্তু সেরকম বাট বা বারবিউল থাকে না। তবে খেয়াল করতে হবে স্ট্রেপ্টোলিনের দেখো সর্পিলাকারে কাঁটাযুক্ত, কিন্তু স্টেরিওলিনের সর্পিলাকারে কাঁটাযুক্ত না হলেও ছোট কাঁটাযুক্তের কথা বলা হয়েছে। এই পয়েন্টগুলো আমাদেরকে আলাদা করে খেয়াল করতে হবে। বাট সংগঠিত কোনটির, কাজ কোনটা, সবচেয়ে বড় কোনটা, সবচেয়ে ক্ষুদ্র কোনটা। আমরা এই কথাগুলো যদি জানি হাইড্রা নেমাটোসিস্ট থেকে, আশা করি ভর্তি পরীক্ষায় পারবো। তাহলে আমরা বলেছি যে বৃহত্তম নেমাটোসিস্ট হচ্ছে স্টেনোটিল বা পেনিট্রেন্ট, সবচেয়ে ক্ষুদ্রতমটা হচ্ছে স্টেরিওলিন গ্লুটিনেন্ট এবং এই স্টেনোটিলকেই বলা হয় আদর্শ নেমাটোসিস্ট। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কথাটি। কোনটিকে আদর্শ বলা হয়? স্টেনোটিল, যেটি সবচেয়ে বড়। মেসোগ্লিয়ার কাজের মধ্যে মেসোগ্লিয়া আমরা বলেছিলাম মেসো শব্দের অর্থ মধ্য, গ্লিয়া মানে গ্লু, যেটা একটোডার্ম এবং এন্ডোডার্মের মধ্যে ভিত্তি ঝিল্লি হিসেবে কাজ করে। তারপর পেশি প্রবর্ধনগুলোর সংযুক্তি তল হিসেবে কাজ করে। হাইড্রার অবলম্বন স্তর হিসেবে কাজ করে। পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনটি হাইড্রার ভিত্তি ঝিল্লি বা অবলম্বন স্তর হিসেবে কাজ করে। উত্তরটি হচ্ছে তাদের মাঝে মেসোগ্লিয়া। মেসো মানে মধ্য, গ্লিয়া মানে গ্লু। সেটা এন্ডোডার্ম এবং একটোডার্ম দুটাকে আটকে রাখে গ্লু এর মতো, সিমেন্টের মতো। আমরা যখন বাড়ি ঘরে দেয়াল বানাই, দেয়ালের মধ্যে আমরা যখন ইটের পরে ইট গুলো যুক্ত রাখি, অনেকটা ঠিক তেমন। আমরা এবার প্রত্যেক
গ্যাস্ট্রোডার্মিসের প্রত্যেকটি কোষ সম্পর্কে আলাদা আলাদা করে জানবো। আমরা আগের স্লাইডে এপিডার্মিসের কোষগুলো সম্পর্কে জেনেছিলাম। গ্যাস্ট্রোডার্মিসের প্রথম কোষটার নাম পেশী আবরণী কোষ। আমরা কিন্তু ছকের মধ্যেই বলেছিলাম যে পেশী আবরণী কোষের অপর নাম কিন্তু পুষ্টি কোষ, কারণ এইখানে এই পেশী আবরণী কোষগুলো পুষ্টির কাজ করে। তাহলে আমরা যখন বলবো পুষ্টি কোষ কোথায় থেকে, আমরা বলবো যে সেটা গ্যাস্ট্রোডার্মিস বা এন্ডোডার্মিসের মধ্যে থাকে। ঠিক আছে, এবং এখান থেকে ভিতরে তথ্যগুলো আমাদের না পড়লেও চলবে। শুধু একটা জিনিস জানতে হবে, পেশী আবরণী কোষগুলো হয় দুই রকমের, একগুলোতে ফ্লাজেলা থাকে আর এগুলোতে ক্ষণপদ থাকে। তাহলে ফ্লাজেলা যুক্ত হতে পারে পুষ্টিকোষ, ক্ষণপদ যুক্ত হতে পারে পুষ্টিকোষ। এরপরে গ্রন্থি কোষ, আমরা শুধু নামটা জানবো, সব জায়গাতেই আছে। ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ। তবে গ্রন্থি কোষের মধ্যে গ্রন্থি থেকে এক জায়গা থেকে আসে মিউকাস আর এক জায়গা থেকে আসে এনজাইম। তাহলে আমরা দেখলাম যে 5 রকমের কোষ থাকে এন্ডোডার্মে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য পুষ্টি কোষ। আমরা হাইড্রার যে কোষগুলো সম্পর্কে জানলাম সেগুলোর কাজ জানতে হবে। কাজের মধ্যে পেশী আবরণী কোষ, এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি কাজ সেটি হচ্ছে এটি নেমাটোসিস্ট বহন করে। দুটি পেশী আবরণী কোষের ফাঁকে ফাঁকেই নেমাটোসিস্ট গুলো থাকে এবং পেশী আবরণী কোষ মূলত চলন এবং শিকারে সাহায্য করে। ভর্তি পরীক্ষার জন্য এই দুটি তথ্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ইন্টারস্টিশিয়াল কোষ থেকে আমরা যখন পড়েছিলাম, আমরা কিন্তু আগের স্লাইডেই পড়েছিলাম, আগের লেকচারের অংশে, যে ইন্টারস্টিশিয়াল কোষ প্রয়োজন মতো যে কোনো কোষে পরিণত হতে পারে, যেটাকে বলা হয় টটিপটেন্ট ক্ষমতা। পটেন্ট শব্দের অর্থ সুপ্ত ক্ষমতা। অনেকগুলো ভাগে ভাগ হতে পারে, অনেক রকম ভাগে ভাগ হতে পারে। এটা পুরনো কোষের স্থান পূরণ করে এবং এই কোষটাই মূলত পুনরুৎপত্তি, মুকুলোদ্গম এবং জননাঙ্গ তৈরি করতে ভূমিকা রাখে। যত রকম তৈরির ঘটনা ঘটে সবগুলোই ঘটে এই ইন্টারস্টিশিয়াল কোষের মাধ্যমে। মূলত এই জন্যই এই ইন্টারস্টিশিয়াল কোষ থাকে বলেই হাইড্রাকে বলা হয় অমর প্রাণী। কারণ একটা হাইড্রার, তুমি যদি একটা ইন্টারস্টিশিয়াল কোষ বেঁচে থাকে, সেখান থেকে আরেকটা হাইড্রা জন্ম নিতে পারে। এই ইন্টারস্টিশিয়াল কোষগুলো অসাধারণ দারুণ কোষ। সংবেদী কোষ, এটা সূক্ষ্ম সংবেদী রোম পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে স্নায়ু কোষে সরবরাহ করে। এটা স্নায়ু কোষকে সাহায্য করে তার কাজে। গ্রন্থি কোষ, আমরা যেটা জানবো, গ্রন্থি কোষ যে আঠালো রসটা ক্ষরণ করে, তার সাহায্যে তা কোনো হাইড্রা কোনো বস্তুর সাথে আটকে থাকে এবং এই গ্রন্থিকোষ থেকে বুদবুদ তৈরি হয়, যেটা হাইড্রাকে ভাসিয়ে রাখে। এটা মিউকাস ক্ষরণ করে, যার মাধ্যমে খাদ্য গলাধকরণের সময় খাবারটা পিচ্ছিল হয়ে যায়, খাবারটা গিলে খেতে পারে। আবার এই গ্রন্থিকোষ থেকে মূলত এনজাইম ক্ষরণ হয় সিলেন্টারনের মধ্যে, যখন পরিপাকে সাহায্য হয়, যে এনজাইমটা পরিপাকে হাইড্রাকে সাহায্য করে। এগুলো সবগুলোই গ্রন্থিকোষের কাজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষের। ভর্তি পরীক্ষায় অনেকবারই ইন্টারস্টিশিয়াল কোষ থেকে প্রশ্ন এসেছে বিভিন্ন রকম ভর্তি পরীক্ষায়। আমরা এখন একটা পার্থক্য করব, সিলোম এবং সিলেন্টেরনের মধ্যে পার্থক্য। প্রথম যেটা কথা জানতে হবে, সিলেন্টেরন কিন্তু শুধুমাত্র নিডারিয়া পর্বের প্রাণীগুলোতে থাকে। দেখো, শুধুমাত্র দ্বিস্তরী প্রাণীগুলোতে সিলেন্টেরন, আর ত্রিস্তরী প্রাণী অনেকগুলোতেই থাকে হচ্ছে সিলোম। নিডারিয়া পর্বের এই যে সিলেন্টেরনের চারপাশে আমরা দেখেছি গ্যাস্ট্রোডার্মিস থাকে, তাই না? আর আমরা যখন সিলোমের সংজ্ঞা পড়েছিলাম তখন বলেছিলাম তার চারপাশে থাকে পেরিটোনিয়াম দিয়ে আবৃত করা থাকে মেসোডার্ম। তাহলে এক জায়গায় গ্যাস্ট্রোডার্মিসের আবরণ, আরেক জায়গায় পেরিটোনিয়ামের আবরণ। এরপর অবস্থানের দিক দিয়ে অবস্থানটা আমরা পড়ে ফেলেছি। এরপর অন্তঃস্থ পদার্থ, দেখো সিলেন্টেরনে থাকে খাদ্য এবং পানি, কিন্তু সিলোমে থাকে সিলোম রস। সিলেন্টেরনটা একই সাথে তার খাদ্যও বহন করে, পানিও বহন করে। দেখো লেখা আছে এটা দেহ গহ্বর এবং পৌষ্টিক নালীর কাজ করে, কিন্তু সিলোম শুধুমাত্র দেহ গহ্বর হিসেবে কাজ করে, কখনোই পৌষ্টিক নালী হিসেবে কাজ করে না। এবং সিলেন্টেরনের ভিতরটা পুরোপুরি ফাঁকা থাকে, কোনো অঙ্গ দেখা যায় না, কিন্তু সিলোমে বিভিন্ন অঙ্গ দেখা যায়। সিলেন্টেরনটা আসে হচ্ছে আর্কেনটেরন থেকে, আমরা দেখতে পাচ্ছি আর্কেনটেরন থেকে আসে, আর সিলোমটা আসে সিলোমিক পাউচ থেকে। টেরনে মিল আছে, পরীক্ষায় আসবে সিলেন্টেরন কোথা থেকে আসে, যেখানে দেখবে টেরন সেটাই দাগাই দেবা, আর সিলেন্টেরনটা, আর সিলোমটা আসে সিলোমিক পাউচ থেকে। এরপর আমরা যে পার্থক্যটা পড়বো সেটা হাইড্রার এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে পার্থক্য। আমরা কিন্তু যখন কোষগুলো পড়েছিলাম তখনই আমরা কিন্তু অল্প করে পার্থক্য পড়েছিলাম, আমরা এখন সেটা আরেকবার দেখব। এপিডার্মিসটা ভ্রূণীয় একটোডার্ম থেকে আসে, গ্যাস্ট্রোডার্মিসটা আসে ভ্রূণীয় এন্ডোডার্ম থেকে, এবং গ্যাস্ট্রোডার্মিসটা সিলেন্টেরনকে ঘিরে অবস্থান করে, আর এপিডার্মিসটা মেসোগ্লিয়ার বাইরে অবস্থান করে। নিউট্রিটিভ কোষ, যার বাংলা
পুষ্টিকোষ, এটা শুধুমাত্র গ্যাস্ট্রোডার্মিসে পাওয়া যায়, তাই না? এপিডার্মিসে কিন্তু এরকম পাওয়া যায় না। কিউটিকল এটা বাইরে থাকে, এটা দেশি আবরণী নিঃসৃত রসে তৈরি হয়। এটা মূলত পেশি আবরণী হবে, এটা পেশি আবরণী নিঃসৃত রসে। কিউটিকল কিন্তু গ্যাস্ট্রোডার্মিসে থাকে না। নিডোসাইট এটা শুধু বাইরে থাকে, এটা প্রতিরক্ষা এবং আত্মরক্ষার কাজে সাহায্য করে। গ্যাস্ট্রোডার্মিসে কিন্তু নিডোসাইট থাকে না। জননকোষ কিন্তু এপিডার্মিসে থাকে না গ্যাস্ট্রোডার্মিসে। আমরা কিন্তু বলেছিলাম জননকোষ এবং নিডোসাইট। আর কার্যকারিতা মূলত এপিডার্মিসের কাজ বাইরের আঘাত থেকে রক্ষা এবং বাইরের পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করা। গ্যাস্ট্রোডার্মিসের কাজ পুষ্টির কাজে নিয়োজন, মূলত হাইড্রাটাকে খেয়ে দিয়ে বাঁচিয়ে রাখা, এইটাই গ্যাস্ট্রোডার্মিসের কাজ। এটা তো বুদ্ধি খাটালেই বোঝা যাচ্ছে। এটা সিলিন্ডারের চারপাশে থাকে, যেহেতু খাবারগুলো গ্যাস্ট্রোডার্মিসের সংস্পর্শে আসে এবং তারা সেই খাবারগুলোকে পরিপাক করে হাইড্রাকে বেঁচে থাকার শক্তিটা যোগায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে হাইড্রার চলন মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। হাইড্রার চলনের প্রথমটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে লুপিং বা হামাগুড়ি। হামাগুড়ি দিয়ে হাইড্রা অনেক লম্বা দূরত্ব অতিক্রম করতে পারে এবং এই পদ্ধতি অনেকটা শুঁয়োপোকার গমন পদ্ধতির মতো। এটা পরীক্ষার জন্য অত্যন্ত মনে রাখতে হবে। আমি মনে রাখতাম হালুম হামাগুড়ির, যার ইংলিশ হচ্ছে লুপিং। অনেক সময় ভুল হয়ে যায়, লুপিং দিয়ে কি বোঝায়, আমি মনে রাখতাম হালুম। এবং এই ল দিয়ে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রম করে এই হামাগুড়ির মাধ্যমে। আমি মনে রাখতাম শুঁয়োপোকার হালুম, সাধারণত বাঘ হালুম করে, আমি মনে রাখতাম শুঁয়োপোকার হালুম। তাহলে হা দিয়ে হামাগুড়ি, লু দিয়ে লুপিং, যা অনেকটা শুঁয়োপোকার মতো, ল দিয়ে লম্বা, যেটা দিয়ে হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রম করে। এই চারটা শব্দ মনে রাখতে হবে, পরীক্ষায় আসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আরেকভাবে হাইড্রা চলাচল করে, সেটার নাম সমারসল্টিং বা ডিগবাজি, যেটা হাইড্রা দ্রুত এবং সাধারণ চলন প্রক্রিয়া। পরীক্ষায় যে কোনোটাই আসতে পারে, কোনটি দ্রুত চলন প্রক্রিয়া, সমারসল্টিং বা ডিগবাজি। সাধারণ চলন প্রক্রিয়া কোনটা, সেটিও সমারসল্টিং বা ডিগবাজি। 3 নম্বর চলন হচ্ছে গ্লাইডিং বা অ্যামিবয়েড চলন। এই প্রক্রিয়ায় হাইড্রা অত্যন্ত ধীর গতিতে অত্যন্ত সামান্য পথ অতিক্রম করে। এটা অনেকটা শামুকের ন্যায় চলন। পরীক্ষার জন্য দুটি তথ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন তথ্যটি শামুকের মতো, কোনটিতে সামান্য পথ অতিক্রম করে, কোনটিতে অত্যন্ত ধীরে যায়। এটা হচ্ছে গ্লাইডিং বা অ্যামিবয়েড। এরপর নামগুলো গুরুত্বপূর্ণ: ভাসা বা ফ্লোটিং, সাঁতার বা সুইমিং, হ্যাঁচড়ানো বা ক্রলিং। খেয়াল করতে হবে, এই হ্যাঁচড়ানো প্রক্রিয়া হাইড্রা আরোহণ এবং অবরোহণ সম্পন্ন করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তথ্যটি। কোনটির মাধ্যমে হাইড্রা আরোহণ অবরোহণ সম্পন্ন করে? নতমুখী চলন এবং সংকোচন প্রসারণ। দেখো, এবং এখানে ক্রমসংকোচন, সাপের মতো চলন, এই ক্রমসংকোচন। পরীক্ষার জন্য এই তথ্যটিও গুরুত্বপূর্ণ। তাহলে 9টি নাম আছে হাইড্রার চলনে, 9টি নাম পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: লুপিং বা হামাগুড়ি, সমারসল্টিং বা ডিগবাজি, ভাষা, সাঁতার, হ্যাঁচড়ানো, নতমুখী চলন, সংকোচন প্রসারণ, ক্রমসংকোচন। পরীক্ষায় আসবে যে কোনটি হাইড্রা চলন পদ্ধতি না। এর বাইরে যে 9টি নামের বাইরে যা দেওয়া থাকবে সেটি হবে উত্তর। এখানে লুপিং এবং সমারসল্টিং এর তুলনা করা হয়েছে। আমি ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি কোনটাকে বলে লুপিং। মনে করি এইটি হচ্ছে হাইড্রা। এই হাইড্রাটা এভাবে বেঁকে গেল, এটি তার কর্ষিকার এলাকা, এটা তার মুখের এলাকাটা, এটা তার পদতল। লুপিং এ এভাবে বাঁকাবে, বাঁকানোর পরে পদতলটা এই জায়গাটা এইদিকে এগিয়ে যাবে, আবার তারপর এখানে সোজা হয়ে দাঁড়াবে, হাইড্রাটা আবার সোজা হয়ে দাঁড়াবে, আবার ভাঁজবে। অর্থাৎ সবসময় সে পায়ের উপর দিয়ে হেঁটে চলছে, সে কিন্তু পদচাকতির উপর সবসময় দাঁড়িয়ে থাকছে। কিন্তু সমারসল্টিং এ উল্টা ঘটনা। সমারসল্টিং এ হাইড্রাটা প্রথমে এরকম হবে, তারপরে সে পদচাকতির উপরে না, তারপরে সে উল্টো হয়ে দাঁড়াবে, মানে পাদচাকতির উপরে নিচের দিকে কর্ষিকা, তারপর আবার এইটা ভাঁজ হবে। অর্থাৎ একবার মাথা দিয়ে দাঁড়াবে, একবার পা দিয়ে দাঁড়াবে, আবার তারপর পায়ের উপরে দাঁড়াবে, আবার মাথা দিয়ে দাঁড়াবে, অর্থাৎ এইভাবে। তো খেয়াল করে দেখতে হবে, পাদচাকতি এক জায়গায় লুপিং এ সবসময় নিচের দিকে থাকবে, কিন্তু সমারসল্টিং এ হাইড্রা একবার কর্ষিকার উপর ভর করে দাঁড়াবে, একবার পাদচাকতির উপর ভর করে দাঁড়াবে। অর্থাৎ কর্ষিকাগুলো লুপিং এ যেখানে সবসময় গতিপথের দিকে থাকে, সমারসল্টিং এ কিন্তু কখনো উপরে কখনো নিচে, একবার নিচে একবার উপরে থাকে। তা ঠিক আছে। লুপ গঠন, একবার চলন সম্পন্ন হতে একবার লুপ গঠন হয় লুপিং এ, কিন্তু সমারসল্টিং এ একবার চলন সম্পন্ন হতে
দুইবার লুপ গঠন হয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। একবার লুপ গঠন হয় বলে অল্প দূরত্ব অতিক্রম করতে পারে, দুইবার লুপ গঠন হয় বলে সমারসল্টিং এ বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। লুপিং এ হাইড্রাটা আস্তে আস্তে যায়, সমারসল্টিং হাইড্রাটা দ্রুত যেতে পারে। এটা আমরা আগের পেজ থেকে জেনেছি। সমারসল্টিং সাধারণ চলন প্রক্রিয়া, লুপিং একটা ধীর চলন প্রক্রিয়া, যেটা দেখতে অনেকটা শুঁয়োপোকার গমন পদ্ধতির মতো। হাইড্রার জনন। হাইড্রা দুই পদ্ধতিতে বংশ বিস্তার করতে পারে, অযৌন জনন এবং যৌন জনন। অযৌন জননটা বেশি গুরুত্বপূর্ণ। অযৌন জননের দুটি পদ্ধতি রয়েছে, একটা মুকুলোদ্গম বা কোরোদ্গম বা বাডিং, এবং আমরা পড়েছিলাম যে মুকুল জন্মায়, কিন্তু গ্রীষ্মকালে কিন্তু মুকুল জন্মায়। এটি অযৌন জননের স্বাভাবিক প্রক্রিয়া। পরীক্ষায় আসবে কোনটি অযৌন জননের স্বাভাবিক প্রক্রিয়া? উত্তর হচ্ছে মুকুলোদ্গম। মনে রাখতে হবে, গ্রীষ্মকালে মুকুলোদ্গম ঘটে যখন হাইড্রা পর্যাপ্ত পরিমাণে খাবার পায়। পর্যাপ্ত পরিমাণে খাবারের উপস্থিতিতে মুকুলোদ্গম ঘটে। আর হাইড্রা বিভাজন হতে পারে। দেখো, এটা বলা হচ্ছে দৈবাত। কোন দুর্ঘটনার ফলে, মনে করো এটা একটা হাইড্রা, কোনো কারণে সেটা দুই ভাগ হয়ে গেল, এটা হঠাৎ করে ঘটে, এটা স্বাভাবিক প্রক্রিয়া নয়, এটা দৈবাত সংঘটিত হয়। পরীক্ষায় আসবে যে কোনটি কোনটি অযৌন জনন প্রক্রিয়া। একটার নাম মুকুলোদ্গম আর একটার নাম বিভাজন। মুকুলোদ্গমটা স্বাভাবিক আর বিভাজনটা দৈবাত সংঘটিত হয়। যৌন জনন থেকে এখানে চারটি কথা বলা হয়েছে। এই প্রথম চারটি লাইন যৌন জননের জন্য। সেটি হচ্ছে যৌন জনন 3 ধাপে সম্পন্ন হয়। প্রথমে সে জননাঙ্গ তৈরি করে, যেটা অস্থায়ী, কিছুদিনের জন্য শুক্রাশয় এবং ডিম্বাশয় তৈরি হয়। তারপর সে নিষেক ঘটায় এবং পরিস্ফুটন ঘটে। মনে রাখতে হবে, হাইড্রার নিষেক কিন্তু কখনোই স্বনিষেক ঘটে না, হাইড্রার পরনিষেক ঘটে। মানে নিজের একই শরীরে যেহেতু শুক্রাশয় ডিম্বাশয় থাকে, তো চাইলে শুক্রাণুটা এখান থেকে এখানে চলে আসতে পারে, কিন্তু সাধারণত সেরকম আসে না। অন্য একটা হাইড্রার শুক্রাণু এসে এর ডিম্বাণুতে মিলিত হয়, এখান থেকে শুক্রাণুটা আরেকটা হাইড্রা ডিম্বাণুতে যায়, এটাকে বলা হয় পরনিষেক। তাহলে শুক্রাশয় এবং ডিম্বাশয় অন্য হাইড্রাতে প্রবেশ করে। আর প্রতিকূল পরিবেশে এই যৌন জনন ঘটনাটা ঘটে, যেটা মূলত শরৎকাল, তখন খাদ্যের উপস্থিতি কমে যায়। এখন একটা শুক্রাণু যদি 24 থেকে 48 ঘন্টার মধ্যে ডিম্বাণুকে খুঁজে না পায়, তাহলে সেই শুক্রাণুটা মারা যায়। প্রত্যেকটি তথ্য ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কোচিং এর পরীক্ষাগুলোতে কিন্তু প্রায় এগুলো থেকে প্রশ্ন আসে। এরপর এখানে আবার মুকুলোদ্গমে চলে গিয়েছি আমরা। বলা হয়েছে মুকুলোদ্গম একটা অযৌন জনন প্রক্রিয়া, যেটা সম্পন্ন হতে সময় লাগে 2 থেকে 3 দিন, এবং মুকুল সৃষ্টি এবং সেখান থেকে বাচ্চা হাইড্রা তৈরি হয়ে সেটা আলাদাভাবে জীবনযাপন করতে সময় লাগে 21 দিন। পরীক্ষা আসতে পারে যে মুকুল সৃষ্টি এবং স্বাধীন হাইড্রা তৈরিতে কতদিন সময় লাগে? 21 দিন। একটা স্বাধীন হাইড্রা তৈরি হতে 21 দিন সময় লাগে। এখানে এই তথ্যটা গুরুত্বপূর্ণ। খেয়াল করে বলছে, এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস যদি ঠিক থাকে, তাহলে সর্বনিম্ন 0.0004 মিলিমিটার ব্যাসের টুকরা থেকে হাইড্রার উৎপত্তি হতে পারে। তার মানে অত্যন্ত, তুমি যদি 3টি কোষ থেকে যায়, সেখান থেকে একটা হাইড্রা জন্মে যেতে পারে। পরীক্ষায় আসবে কত মিলিমিটার ব্যাসের টুকরা থেকে হাইড্রা উৎপত্তি লাভ করতে পারে? 0.0004 ব্যাসের টুকরা থেকে হাইড্রার উৎপত্তি ঘটতে পারে। এখানে হাইড্রার পরিস্ফুটনের একটা চার্ট দেওয়া আছে, ফ্লো চার্ট। দেখো, জাইগোটের বিভাজনটা হলো সম্পূর্ণ বা হোলোব্লাস্টিক। পুরো জাইগোটটাই বিভাজিত হয়, এমন না যে কিছু অংশ বিভাজিত হয়, কিছু অংশ থেকে যায়। এখানকার পুরো জাইগোটটাই বিভাজিত হয় এবং এটাকে বলে হোলোব্লাস্টিক বিভাজন। আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই পরিস্ফুটন প্রথমে হয় নিষেক। নিষেকের ফলে ডিম্বাণু এবং শুক্রাণু মিলিত হয়, তৈরি হয় জাইগোট। এই জাইগোটটা বিভাজিত হয়, তৈরি করে মরুলা। মরুলার পরে তৈরি করে ব্লাস্টুলা। ব্লাস্টুলার পরে তৈরি করে গ্যাস্ট্রুলা। দেখো, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, তারপর হাইড্রুলা, পূর্ণাঙ্গ প্রাণী। আমাদেরকে এই সিরিয়ালটা মনে রাখতে হবে, পরীক্ষায় সিরিয়ালটা আসে। আমি কিভাবে মনে রাখতাম খেয়াল করো। আমি মনে রাখতাম নিষেক, জাইগোট, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, হাইড্রুলা। আমি মনে রাখতাম নিজাম বাড়ি গেল হেঁটে। নি দিয়ে বুঝতাম নিষেক, যা দিয়ে বুঝতাম জাইগোট, ম দিয়ে বুঝতাম মরুলা, বা দিয়ে বুঝতাম ব্লাস্টুলা, গ্যা দিয়ে বুঝতাম গ্যাস্ট্রুলা, হ্যাঁ দিয়ে বুঝতাম হাইড্রুলা। সিরিয়াল 6টি মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। এটা ফ্লো চার্টটা পরীক্ষায় আসতে পারে, কোনটি সঠিক কোনটি ভুল। নিষেক, জাইগোট, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা এবং হাইড্রুলা প্রত্যেকটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্লাস্টুলার মধ্যে খেয়াল করতে হবে, ব্লাস্টুলার কোষগুলোকে বলা হয়
ব্লাস্টোমিয়ার, আবরণটাকে বলা হয় ব্লাস্টোডার্ম। ব্লাস্টুলার কেন্দ্রের ফাঁকা জায়গাটাকে বলে ব্লাস্টোসিল, ভিতরে ছিদ্রটাকে বলা হয় ব্লাস্টোপোর। আমরা যদি ছবি আঁকার চেষ্টা করি, ব্লাস্টুলা দেখতে হয় এরকম। প্রত্যেকটি কোষকে বলে ব্লাস্টোমিয়ার, পুরো আবরণটাকে বলে ব্লাস্টোডার্ম, ভেতরের এটাকে বলে ব্লাস্টোসিল এবং ভেতরে যে আবরণটা থাকে সেটাকে বলে ব্লাস্টোপোর। গ্যাস্ট্রুলা, গ্যাস্ট্রুলাতে দুটি স্তর থাকে এবং যেহেতু নিরেট থাকে গ্যাস্ট্রুলাটা, সেই জন্য এটাকে স্টেরিওগ্যাস্ট্রুলা বলা হয়। পরবর্তীতে এর মধ্যে আদি সিলেন্টেরন বা গ্যাস্ট্রোসিল তৈরি হয় এবং এর বহিঃস্তরটা কাঁটাময়। পরীক্ষায় আসতে পারে যে নিচের কোনটির, এই ধাপগুলো কোনটির বহিঃস্তরটা কাঁটাময়? উত্তর হচ্ছে গ্যাস্ট্রুলা। এরপরের টপিকটি মিথজীবিতা। ভর্তি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এই মিথজীবিতা। যখন দুটি প্রাণী একে অপরের সাহচর্যে থাকে, একসাথে থেকে একে অপরের উপকার সাধন করে, কেউ কারো কোনো রকম ক্ষতি করে না, তখন সেই দুটি প্রাণীকে বলা হয় মিথজীবী প্রাণী। মিথজীবী প্রাণীর মধ্যে হাইড্রা একটি প্রজাতি আছে, ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা। এটি একটা এককোষী সবুজ শৈবাল জুক্লোরের সাথে মিথজীবী স্থাপন করে। এই প্রাণীগুলো একে অপরের সাথে থেকে একে অপরের উপকার সাধন করে। তাহলে ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা এবং জুওক্লোরেরা, এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় এসেছিল যে কাদের মধ্যে মিথজীবিতা আছে নিচের এই দুজন অপশনে ছিল। এছাড়াও লিগিউম জাতীয় উদ্ভিদ, লিগিউম জাতীয় উদ্ভিদের মূল যেমন শিম জাতীয় উদ্ভিদের মূলে বাস করে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। এর ফলে রাইজোবিয়াম ব্যাকটেরিয়াটাও বেঁচে থাকে এবং লিগিউম জাতীয় উদ্ভিদ, শিম জাতীয় উদ্ভিদের মূলেও নাইট্রোজেন প্রবেশ করে, ফলে উদ্ভিদের ফল ভালো হয়। এছাড়া তাপসী কাঁকড়া এবং সি অ্যানিমনের মধ্যেও মিথজীবিতা দেখা যায়। তো আমাদেরকে এই তিনটি উদাহরণ মনে রাখতে হবে: লিগিউম জাতীয় উদ্ভিদের মূল এবং রাইজোবিয়াম জাতীয় ব্যাকটেরিয়ার মধ্যে, তাপসী কাঁকড়া এবং সি অ্যানিমনের মধ্যে, হাইড্রা এবং এককোষী সবুজ শৈবালের মধ্যে। এদের সবার মধ্যে মিথজীবিতা কাজ করে। আমরা এই অধ্যায়টা আরেকবার দেখে নিব। 1 নাম্বার তথ্য, হাইড্রার যে সূত্রকটা থাকে নেমাটোসিস্টের, সেটা হচ্ছে ওয়ান টাইম ইউজেবল চাইনিজ মাল। সেটা একবার নিক্ষিপ্ত হলে আর ফিরিয়ে আনা যায় না, সেটা মাত্র একবারই ব্যবহার করা যায়। আর আমরা জানবো বার্ব, আমরা যে বলেছি বার্বের অপর নাম স্টাইলেট। তবে হাইড্রা অনেক সময় নিজের দেহ থেকে বড় প্রাণী যেমন মাছের পোনা, ব্যাঙাচি এগুলোকেও খেয়ে ফেলতে পারে এবং গ্লুটাথিয়ন সমৃদ্ধ খাদ্য, গ্লুটাথিয়ন সমৃদ্ধ খাদ্য হাইড্রার অধিক প্রিয়। এবং আমরা জানবো হাইড্রা সরল শর্করা পরিপাক করলেও হাইড্রা স্টার্চ পরিপাক করতে পারে না। হাইড্রাকে তুমি যদি ভাত খেতে বলো, হাইড্রা কিন্তু খাবে না। এমনি হাইড্রা মাংসাশী প্রাণী, কিন্তু হাইড্রা এই ভাত জাতীয় বা স্টার্চ জাতীয় পরিপাক করতে পারে না। সবচেয়ে অসাধারণ লাইন হচ্ছে হাইড্রার স্বাভাবিক মৃত্যু নেই। হাইড্রা কখনোই স্বাভাবিকভাবে মারা যায় না, এই জন্য এটাকে বলা হয় অমর প্রাণী। হাইড্রার স্বাভাবিক মৃত্যু নাই। এবং জানতে হবে বিজ্ঞানী ব্রেইনের মতে 45 দিন পর পর হাইড্রার সকল ইন্টারস্টিশিয়াল কোষ দ্বারা দেহের সকল কোষ প্রতিস্থাপিত হয়। ইন্টারস্টিশিয়াল কোষগুলো প্রত্যেকটা কোষকে আবার নতুন করে জন্ম দেয়, ফলে 45 দিন পর পর কোষগুলো রিনিউ হয়ে যায় এবং 48 ঘন্টার মধ্যে একটা নতুন নিউরোসাইট সৃষ্টির মাধ্যমে ব্যবহৃত নিউরোসাইটটি প্রতিস্থাপিত হয়। এই যে সুতাটা একবার ব্যবহার করা হয় যে নিউরোসাইটের, সেটা তো আর ব্যবহার করা যাবে না, তো সে কি একবার ব্যবহার থাকবে নাকি? তো সেরকম হয় না। একবার সুতাটা নিক্ষেপ হওয়ার পর 48 ঘন্টা পর নতুন সুতা দ্বারা সেটা প্রতিস্থাপিত